ক্লাস 9 যে ফাইনাল প্রশ্নপত্রটা তোমরা হাতে পাবে ইংরাজি, সেটাতে একেবারে মাধ্যমিকের ছাপ থাকবে। তার মানে ক্লাস 9 পরীক্ষাটা কিন্তু মাধ্যমিকদের মতনই হয়। তোমাদেরও 90 মার্কসের পরীক্ষা, ওদেরও 90 মার্কসের পরীক্ষা। এবং ক্লাস 9 মানেই প্রায় প্রি ম্যাট্রিক বলে। আমি শুরু থেকেই বলেছিলাম ক্লাস 9 একটু ভালো করে প্রস্তুতি নাও, তাহলে দেখবে মাধ্যমিকে কোনো একটা সমস্যা থাকবে না। যারা তোমরা 9 অলরেডি ক্লাসে আছো এবং 10 অলরেডি ভর্তি হয়ে গেছো, তাদের তো মাধ্যমিক নিয়ে টেনশন নেই। বেশ কিছু জায়গায় কাজ করবার থাকে, সেটা রাইটিং সেকশন, জানো এখনো প্রচুর কাজ করতে হবে, কারণ ভালো রাইটিং লিখতেই হবে যাদের রাইটিং এ ফুল মার্কস পাওয়া যায়। গ্রামারের টুকিটাকি জায়গায় এখনো তোমাদের বেসিক জায়গাগুলো ভুল হয়, কারণ তোমরা মাঝে মাঝে এত কঠিন গ্রামার প্র্যাকটিস করে ফেলেছো, বেসিক টুকিটাকি জায়গা ভুল হয়, আর্টিকেল প্রিপোজিশনে এখনো কনফিউশন থাকে, সেটা 10 আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে থাকে স্টক অফ ওয়ার্ডস, যেটা প্রচুর পরিমাণে আমাদেরকে বাড়ানোর চেষ্টা করছি আমরা, এবং যারা মাধ্যমিক দিয়ে তাদের খুব একটা প্রবলেম নেই। রিসেন্টলি তোমাদের দুটো স্কুলেই কিন্তু টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তোমাদের স্কুলে জুনায়েদ হাইস্ট পেয়েছে, আর তোমাদের স্কুলে তামান্না হাইস্ট পেয়েছে। তামান্না এবং জুনায়েদ দুজনেই কিন্তু ছোট্টবেলা থেকে আমার কাছে পড়ে, এবং আই ফিল প্রাউড অফ দেম। তারা ভালো রেজাল্ট করেছে, আমি তাদেরকে পড়াই তাই জন্য নয়, তারা আমার কথা মেনে চলে সেই কারণে। তারা যদি আমার কথা না মেনে চলতো, তাহলে তো আমার কথা আমি পড়াতে সবাই হাইস্ট পেত। আসলে তুমি কিভাবে গুরুকে নিচ্ছ এটা ম্যাটার করে, বুঝতে পেরেছো আমার কথাটা? তোমার কাজ মাধ্যমিক থেকেই আগে ভালো করে 9 পরীক্ষাটা দিয়ে নি, এবং মাধ্যমিকের প্রস্তুতি কিন্তু ভীষণ ভালো করে নিতে হবে। দেখো, আমি দুটো জিনিস চাই, এক হচ্ছে সিরিয়াসনেস, দুই হচ্ছে পরিপাট্যতা। যারা অত্যন্ত সিরিয়াসলি প্রতিদিন, ক্লাস 11 একটি মেয়ে পড়ে, এখানেই তোমাদের মতন বসে পড়ে, এখনো অনেক ছোটবেলা থেকে ওর দিদিও পড়তো আমার কাছে, এবং তারা 3 বোন এত ভালো, শুধুমাত্র পরিশ্রমের জোরে ওরা কিন্তু তোমাদের মতন 5টা মাস্টারমশাই বিশাল কিছু রাখতে পারে না। শুধু পরিশ্রমের জোরে ও কিন্তু আজকে আমাদের এই স্কুলে ছেলে মেয়েদের মধ্যে প্রথম। এবং ওর সাথে আরেকটা মেয়ে পড়ে, স্বস্তিকা নাম, ওরাও খুবই গরিব মানুষ, শুধুমাত্র পরিশ্রমের জোরে ওই স্বস্তিকা কিন্তু ইংরেজিতে সর্বোচ্চ। সম্পিতার প্রবল জ্বর, ওর মা ফোন করে বলছে যে স্যার ও কিন্তু পড়তে যেতে পারবে না আজকে, আমি বারণ করছি। ঠিক আছে, আমি ওকে ক্লাস পাঠিয়ে দেবো। ও কিন্তু টুক করে আবার দেখি চলে জ্বরের মধ্যে। দ্যাটস কল্ড ডেডিকেশন, ডিটারমিনেশন। এবং আমি ফাঁকি দেব না। আর কি পরিপাট্যতা, বছরের শুরু থেকে, ডে 1 থেকে, ধরো আমি কোনো 10টা গ্রামার প্র্যাকটিস করালাম, 10টাই তোমার তো পারবে না তা নয়। হ্যাঁ, কারো ক্ষেত্রে 10টাই তুমি পারবে না, হতে পারে, কিন্তু তার পরিমাণ কম। যে দুটো তুমি পারলে না, সেই দুটোকে তুমি এক জায়গায় খাতায় লিখে রাখলে, কারণ তুমি এখন থেকেই শেষ দিনের প্রস্তুতি, যে তুমি জানো যে তোমাকে অল্প অল্প করে গুছিয়ে রাখলে পরবর্তী যখন পরীক্ষার আগের দিন আসবে, আমরা এইটুকুনি ভালো করে দেখলে আমাদের হয়ে যাবে। একটু গুছিয়ে, একটু সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করো। মেধা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু ভীষণ প্রয়োজন না। আমার ক্লাসটুকু মন দিয়ে করলে তার ভালো রেজাল্ট নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এবার ক্লাস 9 সাজেশন, পরীক্ষা কি কি আসতে পারে, তার থেকেও বড় জিনিস তুমি পরীক্ষায় কিভাবে প্রশ্নপত্রটা অ্যাটেম্প্ট করবে। আচ্ছা, প্রথমত বলি, ক্লাস 9 তোমাদের 90 মার্কসের পরীক্ষা হবে। কত মার্কসের পরীক্ষা হয় বন্ধুরা? 90 মার্কসের। এই 90 মার্কসের পরীক্ষায় সিন আর কি থাকবে বলো বন্ধু? আনসিন। আর কি থাকবে বলো? গ্রামার। আরেকটা তোমাদের প্রিয় জিনিস, সেটা কি? রাইটিং। আমি যেই জায়গাগুলো বলবো, কারণ ক্লাস 9 বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন করে, তো আমি যেই জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো মন দিয়ে দেখে যাবে। দেখো, সিন পোর্শনে যা টেক্সট আছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম টেক্সট আছে, সেই টেক্সটের মধ্যে থাকে প্রোজ আর পোয়েট্রি, অর্থাৎ কবিতা আর গল্প, মানে গল্প এবং কবিতা। তো এই কবিতার প্রশ্ন উত্তরগুলো, যেমন আমি 10দের ছেলে মেয়েদের আলাদা করে লিখে দিই, তোমরাও কিন্তু কবিতার প্রশ্নগুলো চেষ্টা করবে বাড়িতে মুখস্থ করবার। কেন স্যার? আমি তোমাদেরকে অলরেডি রেফারেন্স বই থেকে করিয়েছি, আমি একা রেখা শিখিয়েছি,
কারণ কবিতার প্রশ্ন একা একা লেখা যায় না। তাহলে প্রথম কাজ কি, আমাকে এখানে লিখে রাখতে হবে যে আমাকে কবিতার প্রশ্ন অ্যাট এনি কস্ট মুখস্থ করতে হবে। কি করতে হবে? কবিতার প্রশ্নপত্রগুলো মুখস্থ করতে হবে। এবং বইতে যে ওয়ার্ড নোটস, ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড নোটস কিন্তু আমাকে পড়তে হবে। ওয়ার্ড নোটস ইংলিশ টু ইংলিশ কিন্তু আমাকে পড়তে হবে। ক্লিয়ার? সমস্ত গল্প কবিতার নাম, কবির নাম, লেখকের নাম, গল্পের নাম, এই নেমস গুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। কবিতার যে বইয়ের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। তোমরা অনেক সময় জানো, এবার তোমাদের কি কি ধরনের প্রশ্নপত্র ফেস করতে হবে সিন থেকে। সিনে থাকবে গোটা 20টা নাম্বার, সিনে থাকবে 20খানা নাম্বার। এই 20তে 20 অ্যাট এনি কস্ট পাওয়া যায়। কি কি থাকবে? থাকবে ট্রু ফলস, থাকবে এমসিকিউ, থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, থাকতে পারে চার্ট, চার্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কজ এফেক্ট, হু হোয়াট, হু হোয়াই থাকতে পারে না? আচ্ছা, হোয়াট, হোয়েন, হাউ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। থাকতে পারে কোশ্চেন আনসার। এই এত কিছু নিয়ে 20টা নাম্বার থাকবে। আমি বলছি যে তোমরা এই জায়গাটা খুব কনফিডেন্ট ফিল করো। বিশেষ করে তোমরা মনে করো যে এমসিকিউ কোনো ঘটনা না। আগে ভালো করে প্যাসেজটা পড়ে নেবে, মিনিমাম তো একবার পড়বেই। যে প্যাসেজটা তোমার দেওয়া হয় প্যাসেজটা পড়বে, ভীষণ সোজা। একবার পড়লে তুমি মনে পড়ে যাবে, আচ্ছা এটা তো প্রাইস ব্যানানা থেকে দেওয়া, আচ্ছা এটা শিপ পিক্সেলেট থেকে দেওয়া, একদম ইজিলি পারবে। হান্টিং স্নেক থেকে দেওয়া, তোমাদের এটা তোমার কি বলে ওটা নাম কি, দ্য সেকেন্ড শিপ নাকি থার্ড শিপ, কি আছে, দ্য নর্থ শিপ থেকে দেওয়া। তো এই কবিতা প্রশ্ন দ্য নর্থ শিপ থেকে দেওয়া, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় ওই জায়গা থেকে আসতে পারে। তাই তুমি আগে কবিতাটা ভালো করে পড়লে, প্যাসেজটা পড়লে, তারপরে এমসিকিউ সলভ করবে। দেখবে এমসিকিউতে ওয়ার্ড নোটস থেকে কোশ্চেন আসবে, সিনোনিমস। ট্রু ফলস যখন দেবে তখন সাপোর্টিং স্টেটমেন্ট লেখার সময় কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখবে, কারণ ওটা গল্প বা কবিতার লাইন তুলে আমি লিখছি। এবং ট্রু ফলসে কিন্তু কোন রকম যখন সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে, কোন রকম সাবজেক্ট পরিবর্তনে যাবে না, যে তুমি ওখানে আই আছে বলে আমি হি করে দিই না, অ্যাজ ইট ইজ যা লেখা আছে তাই। কিন্তু উত্তর লেখার সময় তুমি কখনোই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন লিখতে পারবে না। অর্থাৎ তুমি বারবার করে বলেছি, আই, ইউ, উই, মি, মাই এগুলো লেখা যায় না। কারণ আমি এবং ম্যাডাম বা স্যার কিছু করছে না, এখানে করছে কে, সে, তারা ইত্যাদি। তখন হি, শি, দে, দ্য ন্যারেটর, দ্য পোয়েট এগুলো লিখতে হবে। এগুলো এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু লাদেন ঠিক করতে হবে, এই ছোট জায়গাগুলো ঠিক করতে হবে, তা না হলে কিন্তু তোমার নাম্বারটা কেটে দেবে। ক্লিয়ার? আর SAQ লেখাটা শেখো। আমি তো বহুদিন ধরে শিখিয়ে যাচ্ছি, যদি কেউ এই SAQ লেখাটা শিখে যায়, এটা কি স্যার? শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। কেমন? ধরো এরকম বললো যে হোয়াট ওয়াজ ইউজলেস টু রবিনসন ক্রুসো। বলো রবিনসন ক্রুসোর কাছে কোনটা ইউজলেস ছিল? তাহলে আমি হোয়াটের জায়গায় শুধু লিখবো কি, হোয়াটের জায়গায় লিখবো মানে, বাদ বাকি যা আছে তাই সেম। তাহলে আমি যদি বোকা না হই, একটু চালাক হই, একটু শিখে যাই, তাহলে আমরা হলে কি করতাম, ভাই ইউজলেস শব্দটা খোঁজ, পেস নো ইউজ মানে ইউজলেস, এইটুকুনি বুঝে গেছি। পুরো লাইনটা যা আছে গড়ে লেখ। তা কেন করব? আমি শুধু হোয়াটের জায়গায় উত্তরটা লিখবো। আচ্ছা, এখানে কোশ্চেন ছিল যে why did Robinson Crusoe withdraw his ladder? মনে আছে? তার ওই মইটাকে কেন সে সরিয়ে নিত? তাহলে এখানে সাবজেক্টটাকে, তাহলে রবিনসন ক্রুসো। বইতেই দেখবো উইথড্র এর V2 আছে, উইথড্রিউ বইতেই আছে, আমাকে কিছু খুঁজতে হবে না, প্যাসেজেই পেয়ে যাবো উইথড্রিউ হিজ ল্যাডার। এবার এখানে হোয়াই আছে মানে আমাকে প্রশ্নে কি লিখতে হবে? বহুবার বলেছি, বিকজ হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু ফর্টিফাইড হিমসেলফ। এবার উত্তর প্যাসেজ তুমি পেয়ে যাবে। তাহলে তোমার কাজকে একটু সাজিয়ে লেখা, একটু সাজানোর সিনক্রোনাইজেশনটা কি ছোটবেলা থেকেই তোমরা জানো। সাবজেক্ট যদি এখানে অক্সিলারি ভার্ব থাকে তো খুব ভালো কথা, না থাকলে তুমি ডাইরেক্ট ভার্বে চলে যাবে, মেন ভার্ব
অবজেক্ট রেস্ট। কখনো তোমার কাছ থেকে সাবজেক্ট জানতে চাইছে, কখনো তোমার কাছ থেকে অবজেক্ট জানতে চাইছে। যখন সাবজেক্ট এই সিনক্রোনাইজেশনেই কিন্তু এগোবে, এইভাবেই এগোবে, তাহলে ভীষণ সোজা জিনিস। তাহলে আমি সিনে 20-তে 20 পাবো, এইটুকুনি দিন যদি আমরা একটু খেয়াল রাখি, কোন কোন জায়গায় এই ট্রু ফলস এর ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখবো, প্যাসেজটা পড়ে নেব এবং ওয়ার্ড নোটস গুলো ভালো করে দেখে নেব। আমি বারবার করে বলছি, প্যাসেজ মানে যখন বাড়িতে পড়বে ওয়ার্ড নোটস গুলো পড়ো, কারণ স্যার কিন্তু সেম ওয়ার্ড দিয়ে কোশ্চেন দেবে না, একটু ঘুরিয়ে দেবে। এবং 5টা এমসিকিউ থাকলে একটা এমসিকিউ তো কঠিন দেবেই, সেখানেই তোমার কম্পিটিশন আসছে। বুঝতে পেরেছো? যদি 95 একটি ছেলে পেতে পারে ইংরেজি, তাহলে কোথায় তার নাম্বার কাটেছে? নাম্বার কাটার জায়গা পাইনি, ওদের নাম্বার কাটার জায়গা পাইনি, শুধু রাইটিং এ 2-1 করে কাটতে পেরেছে, সেটা স্যাররা কাটে, ওটা স্যারদের নৈতিক কর্তব্য, একটা ব্যাপার আর কি। তাও বেশ কিছু রাইটিং এ ফুল নাম্বার দিতে বাধ্য হয়েছে, কারণ তা না হলে একজনের 97 কোনোদিন হতো না। আমার যারা ক্লাস 10 অনলাইন ব্যাচ বা অফলাইন ব্যাচ আছে, তারা 97 পেয়েছে, অনেক পেত না টেস্ট পরীক্ষায়। কেন পেয়েছে? তার রাইটিং এও মানে ফুল মার্কস দিতে বাধ্য। এমন এমন লাইন ওরা লিখে দেবে বা লেখানো শেখানো হয়েছে যে তোদের রাইটিং কাটার স্যারদের জায়গা নেই। তুমি গানাগুচ্ছের গল্প বা কবিতা মুখস্থ করে লিখে দিলেও স্যার বুঝবে যে এ ছেলে তো মুখস্থ করে বমি করেছে। আর তুমি একা লেখো, আমরা আসছি কিভাবে কত সহজে লেখা যায়। আচ্ছা, এবার আনসিন। আনসিনের জন্য আমি কি বলবো বন্ধুরা? আনসিন প্যাসেজ ভালো করে পড়ো এবং পরীক্ষায় সবার শেষে আনসিন সলভ করো। পরীক্ষায় সবার শেষে আনসিন সলভ করো। এই আনসিন থেকে কিন্তু একটা ভোকাবের পার্ট থাকে। কি থাকে? ভোকাবুলারি, যেটা 8টা নাম্বার থাকে। ঠিক আছে, 4 দুগুণী 8, 8টা নাম্বার থাকে। এটাই পুরো গোটা মাধ্যমিকের ছেলে মেয়েদের সমস্যা ছিল, এখন আর নাই। কারণ আমি 2500+ শব্দ লিখিয়েছি, 2500+ শব্দ মুখস্থ করিয়েছি, একটাও ছেলে পেলেতে আটকাবে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুখস্থ করিয়ে চিৎকার করে করে ছেলে মেয়েদের আটকাবে না, যারা আমার ক্লাসটুকু ঠিকঠাক করে করেছে। তাহলে দেখো, এই যে এই ভোকাব পার্টটা ভালো করে বুঝতে গেলে আনসিনটা বুঝতে হবে। এটা আমি শর্টকাট ট্রিক্স বলেছি। কি দেখবে, আনসিন প্যাসেজ যে পাতায় থাকে তার মিনিমাম 2টো পাতা পরে ভোকাবের পার্টটা থাকে। তাহলে আমি বারবার পেজ উল্টাচ্ছি আর শব্দটা খুঁজছি, আমি সবার আগে কি করব? ওই ভোকাবে যে 4টে শব্দ, সে আনসিন প্যাসেজের উপরে পেন্সিল দিয়ে লিখে নেব, তাহলে আমার একটু খুঁজতে সুবিধা হবে। দেখবো আমি পড়তে পড়তেই আমার মনে হচ্ছে আচ্ছা এই শব্দটার মানে এই শব্দটা। আর আমি ক্লাস 9 তোমাদেরকেও কিছু লিখিয়ে দিয়েছি, তোমাদের কিছু প্রোভাইড করে দিয়েছি, সে কটা জাস্ট রিডিং পড়ে যাও, 2-3 বার করে রিডিং পড়ো যে আচ্ছা এটার মানে এইটা। তুমি খুব গভীরভাবে কিন্তু আপেল মানে অ্যাপেল মুখস্থ করোনি, জাস্ট বহুবার শুনেছো বলে মুখস্থ হয়ে গেছে। ছোটবেলা থেকে শুনে এসছো যে হাতি ইংরেজি এলিফ্যান্ট, কত বড় শব্দ এলিফ্যান্ট, তাই না? তাই না? তুমি কিন্তু মুখস্থ করোনি, হাতি তুমি বহুবার শুনেছো, তুমি বহুবার শুনে, তোমার মা একবার বলেছে, তোমার বাবা একবার বলেছে, তোমার যেই দেখা যাচ্ছে বলতো হাতি ইংরাজি কি, তুমি শুনেছো। তো শুনতে শুনতে দীর্ঘবার তুমি শোনো। এই জন্য পড়াশোনা করতে গেলে একটু সাউন্ড দিয়ে পড়তে হয়, একটু আওয়াজ করে পড়তে হয়। এরকম পড়বো প্লাস শুনবো। এখনকার দিনের পোলাপান তো আওয়াজ করে পড়ে না, আবার আওয়াজ মানে আবার পুরো পাড়া জানিয়ে শুনুন আমি পড়ছি, এরকম না। আওয়াজ মানে মরে যাবে তাও নয়, রিল্যাক্স, যেন নিজের কথাটা নিজে অ্যাটলিস্ট শুনতে পারি। তাও না বলতে পারো, কানে আঙুল দিয়ে আস্তে আস্তে কথা বললে জোরে শোনা যায়। আমি যখন নিজে পড়তাম আমি কানে আঙুল দিয়ে পড়তাম, কেন? আমি পুরো বিষয়টাকে ভিতরে রাখতে চাইতাম যে থাক, যেখানে থাক, যেন না যায়। আমার স্যার বলতেন যেভাবে করো, আমি স্যারের কথা মেনে চলতাম, ব্লাইন্ডলি ফলো করতাম। ইয়েস, আই গট দ্য রেজাল্ট, আমি রেজাল্ট পেয়েছি। তাহলে আগে যখন আমি প্যাসেজটা করবো মানিক, তখন ওপরে কিন্তু ওয়ার্ড নোটস গুলো লিখে নেবো, তাই দেখবো একটু হলেও আমার সুবিধে হচ্ছে। আর কোশ্চেন বানছে যে বা ব্যাংকে যেগুলো করানো আছে সেই কটাই ভালো করে পড়ে যা, আর কিছু লাগবে না। আর আমি কিছু শব্দ লিখিয়ে দিয়েছি, সেই কটা ব্যাস। তাহলে আনসিন 20-তে খুব খারাপ হয়েছে যদি আনসিনে থাকে 28টা নাম্বার। কি করে 28? এখানে 20, এখানে 8, এই 28-এ খুব খারাপ হলেও আমি 24 পাবো। তাহলে 20 আর 24 কত হলো? 44। ছেলেপেলেরা বলে নাকি পাশ করা অসম্ভব, একটা ছেলে দেখাতে পারবে না ইংরেজিতে ফেল করেছে আমার কাছে পড়ে, একটা ছেলে দেখাতে পারবে না। ফেল ইংরেজিতে কেউ করে নাকি? কেউ করে না, করবে না কোনোদিন। যদি সে এই সিনানসিনটুকু করে আসে ও মানে, তাহলে কিছু লাগে? বলো, আর কিছু লাগে? এবার তো চলে আসে তার কি, এবার চলে আসে গ্রামার। এবার চলে আসে গ্রামার। আচ্ছা, গ্রামারে কে আছে? এই যে গ্রামার, রাইটিং আমরা পরে বলছি, এবার চলে আসছে গ্রামার। তো
গ্রামার গ্রামার তো দেখো 9-এ একটু গ্রামার কিন্তু পরিমাণটা বেশি। গ্রামারে মুখস্থ করবার জায়গা কোনগুলো? ফ্রেজাল ভার্ব তোমাকে মুখস্থ করতে হবে। ফ্রেজাল ভার্ব একটা নিকস তোমায় কিন্তু মুখস্থ করতে হবে। ফ্রেজাল ভার্ব আমি 40টা মতন লিস্ট দিয়েছি, ওই কটা করলেই হবে। নাম্বার 2, গ্রামারের জন্য তোমায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করতে হবে। আর্টিকেল প্রেপোজিশন তোমাকে কনসেপ্ট আমি বহু ক্লাসে বলেছি, এ নিয়ে কোনো চাপ নেই। কোশ্চেন ব্যাংকে যে কটা আছে করতে হবে। ভার্বের ফরমেশন, তার সঙ্গে কি বন্ধুরা, সিনটেক্স করতে হবে, আমি বহু ক্লাসে করেছি, এ নিয়ে তোমাদের কোনো চাপ নেই। আর কোশ্চেন ব্যাংক থেকে প্রথম 50টা করে দেখে গেলে আপাতত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভার্বের ফরমেশন, সিনটেক্স গেল, আর্টিকেল প্রেপোজিশন গেল, ফ্রেজাল ভার্ব গেল, ঠিক আছে? আর বেসিক কিছু গ্রামার যেমন এনসি, ফিসি, ডিসি, এগুলো মানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ দেখতে হবে। আর একটু চেষ্টা করবে ট্রান্সফরমেশন, বেসিক জিনিসগুলো, সিম্পল টু কমপ্লেক্স একটু একটু দেখে যাবে। তুই যদি মনে করা দেখবো না, কোনো চাপ নেই, বেসিক কয়েকটা কোশ্চেন ব্যাংকের প্রথম যে 50টা আছে ওই 50টা দেখে যাও। কোশ্চেন ব্যাংকের প্রথম 50টা বলতে আমাকে বোঝাতে আমি বলে দিচ্ছি, ওইটুকুনি দেখে যার, বেশি লাগবে, তাই তোরা পারবি। দেখ আপাতত যারা বেশি পড়বে তারা তো সবটাই পড়বে, কারণ তারা রিস্ক নিতে চায় না। আর যারা মনে করছে না আমি এই সময় দাঁড়িয়ে যে কটা দেখবো সে কটার জন্য আমি বলে দিচ্ছি। দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যাদের কাছে এই বইটা আছে আমি তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট শুদ্ধ দিয়ে দিয়েছি। এই যে 150 পৃষ্ঠার, বেশি না, এই পর্যন্ত তোরা দেখছিস, এই 114 দাগ পর্যন্ত, মানে এক্সট্রা অ্যাক্টিভিটিজ এর আগ পর্যন্ত প্রত্যেকটা নিয়ম এখানে একটু করে বলা আছে। তো ওই প্রথম কয়েকটা দেখবি, ব্যাস, আর লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার জয়েনিং আছে, জয়েনিং এর পাশাপাশি স্প্লিটিংও আছে, আছে না? জয়েনিং, স্প্লিটিং, তারপরে কিছু বেসিক গ্রামার আছে, যেমন টু এর পরিবর্তে সো দ্যাট, অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড, অনলি থাকলে কেমন কি হয়, এভরিবডি থাকলে কি হয়, তাই না? হু ডাজ নট লিখতে হয়। এই বেসিক গ্রামার গুলো আমাদের কিন্তু করতে হবে, তাই এগুলোকে আমরা বলি ডু অ্যাজ ডিরেক্টেড, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। তুমি আগে এইটুকুনি ক্লিয়ার করো না, কোনো ব্যাপার না। তুমি যদি পুরোটাই ভালো করে জানতে চাও, আগে কনসেপ্ট গ্রো করে নাও। আগে কনসেপ্ট গ্রো করে নিয়ে কোশ্চেন ব্যাংকে যে কটা গ্রামার আছে, বিশেষ করে স্কুলে যেগুলো দিয়েছে, সেই কটাই দেখে যাও, তোমার পরীক্ষা ভালো হবে। আগামী দিন যে ফাইনাল আমি পরীক্ষাটা নেব, সেই পরীক্ষাটা কিন্তু ভালো করে দিতে হবে। তাহলে মেন পোর্শন গ্রামারে কিন্তু থাকে মাত্র 12টা নাম্বার, এই 12তে কিন্তু 12 পেতেই হবে, কোনো ব্যাপার নয়। আমি খুব খারাপ পরীক্ষা দিয়েছি, চলো 10 দিলাম, তাহলে 44 প্লাস 10 54 হলো। এবার রাইটিং এ আমরা চলে আসি। রাইটিং এ কিন্তু আমাদের থাকবে রাইটিং সাজেশনস, যদি অর্থ দাঁড়ায় তাহলে কিন্তু সেটা রাইটিং দাঁড়ায়। রাইটিং এ কি কি পড়বো, কারণ রাইটিং একটা হিউজ সিলেবাস। সবার প্রথম রাইটিং কিন্তু একা লেখা শিখতে হবে, এবং রাইটিং একা লেখা কোনো ব্যাপার না। আচ্ছা, আমি রাইটিং সাজেশন দেবো, তার আগে একটুখানি তোমাদের নিয়ে আলোচনা করি। আচ্ছা, 5টা বাক্য ব্লাড ডোনেশন নিয়ে লেখা যায়? দেখি না, 5টা বাক্য ব্লাড ডোনেশন নিয়ে। তোমরা আমাকে বাংলায় বলো, আমি তোমাদেরকে দেখাই যে লেখা কত সোজা। আচ্ছা, রক্তদান আমরা শুনি না, মাইকে বলে একটি মহান দান, বলি না? বা রক্তদান একটি মানবিক কাজ। তাহলে রক্তদান ইংরেজি কি? ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেশন হয়, ইজ একটি, কি বলেছে, মানবিক, ফিল্যান্থ্রপিক। এই তো দাদা, এই তো ভালো হলো না তো ব্যাপারটা, লিখবো না, হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটেরিয়ান, ও দাদা এ কি, এরাম ভারী ভারী শব্দ লিখবো না একটা, যা নোবেল। এবার ঠিক আছে, নোবেল অ্যাক্ট। ক্লিয়ার? তাহলে ব্লাড ডোনেশন ইজ আ নোবেল অ্যাক্ট। এটা কি মনে রাখা বা একা লেখা খুব কঠিন? আচ্ছা, রক্ত উৎপাদন করা যায় না, যায় কি না? কালকে রক্ত চাষ হবে, হবে হবে না। তাহলে ব্লাড ক্যানট বি গ্রোন, তাই না? অর প্রডিউসড, যায়, রক্ত উৎপাদন করা যায়, যায় কি? 2 নম্বর বাক্য হয়ে গেল।
রক্ত কেবল মানুষের দেহ থেকেই পাওয়া যায়, তাহলে আমি লিখতে পারি ব্লাড ক্যান only বি stored মানে কি পাওয়া যায় কার থেকে? ফ্রম হিউম্যান বডি। আচ্ছা আচ্ছা, কিন্তু আজও বহু মানুষ রক্তের অভাবে মরছে, বাট আজও nowadays till today বহু মানুষ, so many people মারা যায়, ডাই কিসের জন্য? ডিউ টু অভাব, ল্যাক অফ ব্লাড। কটা বাক্য লিখলাম? 1 2 3 4 চারটে, তাই তো? 1 2 3 4 চারটে বাক্য আমরা লিখলাম, একা একা লিখলাম। এরকম ছোট ছোট বাক্য আমরা এর আগেও আমরা ট্রান্সলেট করেছি, মাধ্যমিককে আরো গুছিয়ে ট্রান্সলেট করে কিন্তু আমাদেরকে করতে হবে। এর কোনো বিকল্প নেই বা এর কোনো উপায় নেই, তোমাকে অ্যাট এনি কস্ট কিন্তু একা একা লেখা শিখতেই হবে। তা রাইটিং এ তুমি কি কি পড়তে পারো? রাজদীপ, আমার চোখ কিন্তু পেছন দিকেও একটা আছে, আমি সব দেখতে পাই। হ্যাঁ, রাজদীপ এবং কুণাল, পড়ার মাঝে তোমার অধঃপতনের কারণ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি কোথায় ছিলে আর তুমি কোথায় আছো সেটা ডিপেন্ড করে তুমি কার সঙ্গে মেশো। বুঝতে পেরেছো? তুমি একটা ভালো ছেলে হিসেবে গণ্য হচ্ছ, এখন একটা 3rd ক্লাস স্টুডেন্ট হিসেবে গণ্য হচ্ছ। লজ্জা লাগা উচিত, তোমার থেকে পরে ভর্তি ওরা আমার কাছে পড়ে বেশি নাম্বার পাচ্ছে, আর তুমি ধীরে ধীরে অধঃপতনের দিকে যাচ্ছ। এই বোধটুকু তোমার থাকা উচিত। তোমার একটা ভাইটা জিনিস বোঝাচ্ছে, তুমি ওখানে বসে ওর সাথে আড্ডা মারছ, ওর ভবিষ্যৎ নেই, তোমার আছে তো। রাইটিং আমরা কি কি পড়বো? রাইটিং আমরা পড়বো 1 নাম্বার রিপোর্ট, যেটা ম্যাক্সিমাম স্কুলে দেবার চান্স আছে। রিপোর্টের মধ্যে খুব ভালো করে একটু বুঝে নিতে হবে যে কোন কোন রিপোর্ট এবছর গুরুত্বপূর্ণ। প্রথমত রিসেন্ট টপিকের রিপোর্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। রিসেন্ট টপিকের বলতে আমরা বলতে পারি রতন টাটা ডিমাইস, আমরা বলতে পারি পেহেলগাম টেরর অ্যাটাক, লিখিয়েছি আমরা অপারেশন সিন্দুর লিখিয়েছি। এই যে রিসেন্ট টপিক গুলো। তারপরে তোমাদের আছে যে ওই বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট লেখানো আমাদের। সুনিতা উইলিয়ামস রিটার্ন টু আর্থ সেফলি, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে, গুরুত্বপূর্ণ আসবে। তো রিসেন্ট টপিক গুলো নিয়ে পড়বে। আচ্ছা, 2 নাম্বার কি? ন্যাচারাল ক্যালামিটি বা ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আমরা জানি বন্যা ভীষণ পরিমাণে দেবে, খরা দেবে না, খরা দেয় না, তাহলে বন্যা দিতে পারে। ঝড়, ফণি, ননি, আমফান, জামফান, কলাফান, নিচু লিচু ফান, যেই ফানই হোক একটা ঝড় দিতে পারে। তাহলে ঝড়, আমি এর মধ্যে স্টর্মটাকে গুরুত্বপূর্ণ জায়গায় রাখছি, তারপরে ফ্লাড গুরুত্বপূর্ণ জায়গায় রাখছি, আর আর্থকোয়েককে গুরুত্বপূর্ণ জায়গায় রাখছি। তবে এর চান্স কম দিতে পারে স্টর্ম এবং দুটোর মধ্যে একটা। এবার অ্যাক্সিডেন্টের মধ্যে তো ট্রেন অ্যাক্সিডেন্ট চলে গেল, তাছাড়া রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই বাস লরি অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। আচ্ছা, এবং সেলিব্রেশনাল, তোমাদের বিদ্যালয়ে ম্যাডামরা স্যারেরা বিভিন্ন সময় বিভিন্ন উৎসবেই মেতে থাকে, এছাড়া কোনো কাজ নেই, যদিও একটাই কাজ, উৎসবে মেতে থাকো। জীবনে এসছো, লাইফে ছেলে মেয়েদের পড়াও না পড়াও, উৎসবটা করে যাও এবং তাদের টাকা দিয়ে উৎসব করো। আবার আমাদের এখানে স্কুলেই তো হয়, এদের কাছ থেকে 100 টাকা নিয়ে এদের আবার শিক্ষক দিবসকে খাওয়াচ্ছে। ওয়াও, ওয়াট আ সেলিব্রেশন, তাই না? তোর থেকে না টাকা নিচ্ছে সবাই, হ্যাঁ হ্যাঁ, ওয়াট আ সেলিব্রেশন। যাই হোক, তো এই আরোটা শিক্ষক দিবস থোড়ি না ছিল। তো যাই হোক, সেলিব্রেশনাল তো খুব ভালো করে পড়তে হবে। কেন ভালো করে পড়তে হবে? কারণ এখানে রবীন্দ্র জয়ন্তী, তোমার শিক্ষক দিবস, তারপরে তোমার বসে আঁকো প্রতিযোগিতা, যাই হোক, এই বিভিন্ন কিছু কিন্তু এই সেলিব্রেশনের মধ্যে, এবং একটাই ফরম্যাট, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, প্রধান অতিথি হিসেবে কে এসেছিল, অনুষ্ঠানে কি কি হয়েছে, শেষে মিষ্টি বিতরণ, শেষ।
তাহলে আমরা এটা একা লেখা পারি, তো একটা লিখতে পারলে আমি সেলিব্রেশনাল পারবো, তাহলে সেলিব্রেশনাল লেখা একাই লেখা সম্ভব। অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট যে কোনো একটা পড়িস, একই ধরনের, তবে স্টর্ম ফ্লাড আলাদা করে পড়তে হবে, রিসেন্ট টপিকগুলো আলাদা করে পড়তে হবে। আচ্ছা, তাহলে গেল কি বন্ধুরা, এটা গেল কি রিপোর্ট। আচ্ছা, প্রসেসিং তোমরা একটু ভালো করে এবছর না এই ওআরএস মেকিংটা পড়ে যেও। তোমরা জানো যে প্রসেসিং একা একা লেখা যায়, এই ওআরএসটা ভালো করে পড়ে যাবে। ওআরএস কি করে, ওরাল রিহাইড্রেশন সিরাপ কি করে বানানো হয়, কারণ রিসেন্টলি একজন মহিলা তিনি ওআরএস এর বিরুদ্ধে আন্দোলন করে ওআরএস ব্যবহার বন্ধই করে দিয়েছে। যেগুলো কার্বোনেটেড আমাদের এখন ওআরএস নামে চালানো হয়, ওটা আসলে একটা কিছুই না, ওআরএস বলে কিছুই নেই, বরঞ্চ খেলে রোগ বেশি হয়। তাই উনি আন্দোলন করে এই ওআরএস এর অসাধু ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছে। তাই ওআরএসটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বিভিন্ন স্কুলে দিতে পারে। এবার আসো যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো তোমরা স্টোরি তোমরা একা একা লিখতে পারো, এই নিয়ে বিপুল কিছু বলার নেই। স্টোরি তোমরা একা একা লিখতে পারো, তো স্টোরি তোমরা একা একা লিখতে পারবে, পাস্ট টেন্সে লিখতে হয়, স্টোরি ভীষণ সোজা। এবার আসতে পারে অফিসিয়াল লেটার। কি আসতে পারে? অফিসিয়াল লেটার। এই অফিসিয়াল লেটারও একা একা লেখা যায়, এর মধ্যে কিন্তু রিটোরিয়াল লেটারও পড়ে। আমি বলে দিয়েছি রিটোরিয়াল লেটারের মধ্যে তোমরা যেটা দেখবে সেটা হলো সমস্ত সামাজিক প্রবলেম। সামাজিক প্রবলেম কি সেটা তোমার হতে পারে, ধুস বানান ভুল হচ্ছে বারবার, এডিটোরিয়াল। হ্যাঁ, সামাজিক প্রবলেমের মধ্যে হতে পারে এই বছরের জন্য আমি বলতে পারি মানে তোমার খারাপ রোড, ব্যাড কন্ডিশন অফ রোডস, ব্যাড কন্ডিশন অফ হসপিটালস, তাই না? তাই তো, ইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি, মানে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি চলে যায়, এই সমস্ত প্রবলেম। র্যাগিং নিয়ে আসতে পারে, র্যাগিং আসতে পারে। তোমার বিদ্যালয়ে দেখেছো তুমি বিভিন্ন জায়গায় র্যাগিং হচ্ছে, তোমার বিদ্যালয়ে বিভিন্ন রকম প্রবলেম নেই, লাইব্রেরিতে বই নেই, আমরা করিয়েছি। তারপরে তুমি বিদ্যালয়ে দেখছো সাইকেল স্ট্যান্ড নেই, ওয়াটার পিউরিফায়ার নেই, সবকিছু করানো। তাহলে অফিসিয়াল লেটার একমাত্র স্কুল টিচারের কাছে করা যেতে পারে, পঞ্চায়েত প্রধানের কাছে করা যেতে পারে, বা পৌর প্রধানের কাছে করা যেতে পারে, বা তুমি করতে পারো এডিটোরিয়ালের কাছে বা এডিটরের কাছে। একই বিষয়, শুধু ফরম্যাটটা আলাদা। পার্সোনাল লেটার খুবই কম আসার চান্স, তবুও করে রেখে দিও। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ বেসিক কিছু প্যারাগ্রাফ করবে, প্যারাগ্রাফ বেসিক কিছু করবে। ধরো তুমি করতে পারো হবি, এইম ইন লাইফ, ইয়োর লাস্ট ডে অ্যাট স্কুল, ঠিক আছে? তারপরে জার্নি বাই বোট, তারপরে এই যে তোমরা তোমাদের বইতেই করেছো যে শীতের সকাল, যেহেতু শীতকাল তোমরা পড়েছো, তোমার গ্রামের বর্ণনা দেওয়া রয়েছে সেইখানে, তোমাদের বইতেই তোমরা করেছো। তারপরে তুমি কি পড়বে, ব্লাড ডোনেশন পড়তে পারো, প্লাস্টিক পড়তে পারো, তারপরে তুমি পড়তে পারো ট্রাভেলিং নিয়ে পড়তে পারো। দেখ না, ট্রাভেলিং নিয়ে যদি আমি 5টা বা কয়েকটা বাক্য একা লিখি, তাহলে দেখ আমি কত সুন্দর সহজে লিখতে পারি। আচ্ছা, ট্রাভেলিং আমাদেরকে কি করে? ট্রাভেলিং আমাদেরকে আমাদের মনকে স্ট্রেস ফ্রি করে, তাই না? তাই না? তাহলে আমি লিখতে পারি, ট্রাভেলিং লিখলাম না, লিখলাম ইট, মানে ভ্রমণ, ক্যান মেক আওয়ার মাইন্ড, আমাদের মনটাকে কি করে, স্ট্রেস ফ্রি, স্ট্রেস ফ্রি। এটা আমাদের মনকে কি করে, স্ট্রেস ফ্রি করে। আচ্ছা, যদি বলি যে ট্রাভেলিং আমরা শিখতে পারি নতুন নতুন ভাষা, তাই না? তাহলে আমরা ইংরেজি কি মামা, উই। শিখতে পারি ইংরেজি উই ক্যান, শিখতে পারে ইংরেজি কি লার্ন, নিউ ল্যাঙ্গুয়েজ। আর কি করতে পারি, আমরা খেতে পারি, তাহলে উই ক্যান টেস্ট, কি করতে পারি, নিউ ফুড, তাই না? ফুড কি শুধু ফুড না, ফুড আইটেম, নিউ ফুড আইটেমস খেতে পারি না? আমরা নতুন নতুন মানুষের সঙ্গে, তাহলে উই ক্যান মিট উইথ ডিফারেন্ট, উই ক্যান মিট ডিফারেন্ট কাইন্ড অফ পিপল অ্যান্ড দেয়ার কালচার, তাই না? আচ্ছা, ট্রাভেলিং আমাদের কি কি বানায়, ইন্ডিপেন্ডেন্ট বানায় না? হ্যাঁ, আত্মবিশ্বাসী বানায়, কনফিডেন্ট। তাহলে ট্রাভেলিং মেক্স আস ইন্ডিপেন্ডেন্ট, কনফিডেন্ট অ্যান্ড কেয়ার ফ্রি। একা একা লেখা যায় না, যে কোনো কিছু আমরা একা একা লিখতে পারি। আগে সেই একা একা লেখা শেখার উপরে জোর দিতে হবে, তারপরে আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো মুখস্থ করতে হবে। রাইটিং বাই চান্স আনকমন চলে আসলো, তখন আমি কি করব? রাইটিং যদি আনকমন চলেও আসে, আমি যেগুলো পড়েছি সেগুলো থেকেই ওই আনকমনটা অ্যাটেম্প্ট করে লিখে কিন্তু একটু একটু একা একা, যেমন তুমি জানো স্টোরি পাস্ট টেন্সে লিখতে হয়। বায়োগ্রাফি, হ্যাঁ আমি বলতে ভুলে গেছি, বায়োগ্রাফি কিন্তু আসতে পারে রতন টাটা, লতা মঙ্গেশকর, লিভিং লেজেন্ডের মধ্যে মহেন্দ্র সিং ধোনি,
সচিন তেন্ডুলকার এরা আসতে পারে, ঝুলন গোস্বামী তোমাদের দিয়েছিলাম পরীক্ষায়। তো এই যাই দিক না কেন, তুমি তুমি জানো যে কোনটা কোন টেন্সে লিখতে হয়, পারলে ওপরে লিখে দেবে ভাই। স্টোরি রাইটিং আমি ছোট্ট করে পেন্সিল দিয়ে লিখে নেবো, আমি স্টোরি রাইটিং লিখবো সাবজেক্ট বি টু অবজেক্ট রেস্ট, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্ব আইএনজি, অবজেক্ট রেস্ট। বুঝতে পেরেছিস? আমরা জানি তো নাকি এগুলো, আমরা জানি যে আমরা ভাই তো উপরে লিখে নিই, যদি ভুলে যাই। আমি ভাই এক মা তার সন্তানকে হারিয়েছে, তাহলে আ মাদার লস্ট হিজ অনলি চাইল্ড। আচ্ছা, তিনি ছিলেন অসহায়, শি ওয়াজ হেল্পলেস, লেখা থাকবে কিন্তু প্যাসেজে। তার মাথায় কিছু আসছিল না, তাহলে কিছু ইংরেজি কি নাথিং, আসে ইংরেজি কি কেম টু হিজ মাইন্ড, টু হার মাইন্ড। তিনি ছিল কনফিউজ, শি ওয়াজ কনফিউজড, হোয়াট টু ডু, কি করবে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, শি ডিসাইডেড টু টেক হার ডেড সান গৌতম বুদ্ধের কাছে, টু গৌতম বুদ্ধা। আমরা তো বাদ বাকি গল্পটা জানি, ভেরি ইজিলি লেখা যায় বাবা, একা লেখা কোনো ব্যাপার নয়। যার যদি আমি বাংলায় ভাবতে পারি, আমরা ইংরেজিতে একা লিখতে পারবো। তাহলে সবার প্রথমে সিন করব, সিন করবার পর আমি কিন্তু গ্রামারে যাব, শুরুটা গ্রামার দিয়ে করতে পারো। সবার প্রথমে প্রশ্ন পেয়ে আমি আগে প্রশ্নপত্রটা পড়বো, কোনো প্রশ্ন ছেড়ে আসবো না। 99% বানান ওই প্রশ্নপত্রেই থাকে, কারণ তোমরা জানো যে তোমাদের দলিলে পরীক্ষা হয়, তো 99% বানান প্রশ্নপত্রে থাকে। বানান ভুল লিখবো না, বেসিক বানান ভুল লিখবো না, বেসিক বানান। অনেক ক্ষেত্রে আর এবং এন অনেকের বোঝা যায় না, অনেকের জি এবং ওয়াই অনেকের বোঝা যায় না, অনেকের টি লিখেও মাথা কাটতে ভুলে যায়, অনেকে প্রথম অক্ষর বড় হাতের দিতে বা কারণ নামের প্রথম অক্ষর বড় হাতের দিতে ভুলে যায়, বেসিক বানান ভুল লেখে, অনেকে মেড না লিখে লেখে মেকেড, তাহলে কিন্তু তার টোটাল খাতায় একটা বাজে ইম্প্যাক্ট পড়বে, টোটাল খাতায়। কারণ বেসিক জিনিস তুমি জানো না এটা। অনেকে টেকিং বানান এইরকম লিখে দেয়, মেকিং বানান এইরকম লিখে দেয়, ইআর আই, বলেছি দুটো ভাবেল পাশাপাশি বসবে না, বিশেষ করে ইআর আই। তো এই বেসিক জায়গাগুলো ভুল করো না পরীক্ষার খাতায়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরীক্ষা দেবে, খাতাটা যেন দারুণ দেখতে লাগে। ব্ল্যাক কালিতে ইংরেজি পরীক্ষাটা অ্যাটলিস্ট দেবে না। যদি তুমি প্যারা বায়োগ্রাফি লেখো, তাহলে বায়োগ্রাফির ক্ষেত্রে যদি তুমি পয়েন্টস করতে চাও, তাহলেও সেটা নীল কালি দিয়েই লিখে নিচে দাগিয়ে দেবে সুন্দর করে, কারণ প্রশ্নপত্রটাই কালো কালিতে থাকবে, তাই না? তাহলে কালো আবার ওর মধ্যেই কালো, যদি আমি এখন একটা কালো টিপ পরিয়েছি ভালো লাগবে না, দেখতে পাবো না, দুটোই তো কালো, সমস্যা। তাই কালো কালি দিয়ে এমনি ঘিজিমিজিটা বেশি হয়ে যায়। কোথাও তুমি ভুল ভ্রান্তি করে ফেলেছো, বানান তোমার ভুল লিখে ফেলেছো, তুমি একটা সিঙ্গেল স্ট্রাইক করবে, তুমি ওইখানে হেগে দেবে না, সিঙ্গেল স্ট্রাইক। খুব মন খারাপ, ডবল স্ট্রাইক, ঠিক আছে? কোনোদিন কোনো জায়গায় ধরো এখানে তুমি কোনো একটা কিছু লিখতে ভুলে গেছো, তুমি স্যার এখানে লিখেছি, করা যাবে না, একটু নিচে ছোট করে লেখা জায়গা থাকে নিচে, অ্যারো মানে এইরকম ভাবে দিতে হয়, অ্যারো মানে তুমি আবার তীর মতন ছবি একে আবার ভরাট করে দিচ্ছ, তাও করা যাবে না, বেশি কায়দা করা যাবে না। যদি কোনো জায়গায় প্যারা চেঞ্জ করতে হয়, বক্স করেছো, সেখানে ছোট্ট একটা বক্স করবে, অনেকে আবার এই বক্সের মধ্যে আবার ডিজাইন করে, কোনো প্রয়োজন নেই, আবার এরকম ডিজাইনও করি দেয়, নাও কোনো দরকার নেই এই ডিজাইনটুকু করার, ক্লিয়ার? কোনো প্রয়োজন নেই, শুধু বক্স, একটা ছোট্ট বক্স করে দেবে, ডিজাইন করতে তোমায় বলেনি, তখন স্যাররা কি বলবে, এমনি নিয়ে আবার কায়দা, এরকম একটা ব্যাপার। কি ক্লিয়ার বিষয়টা? মানে পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। আমি বললাম সবার শুরুতে সিন প্যাসেজ, পারলে গ্রামারটা, এবং তারপরে যাবে তুমি গ্রামার, সিনের পরে গ্রামারে গেলে বা গ্রামারের পরে সিনে গেলে, তারপরে রাইটিং করবে, একা একা ঠান্ডা মাথায় লিখবে, একটু বেশি বেশি করে লিখবে, যাতে যতটা স্পেস দেওয়া আছে ততটা তো লিখবেই, পুরো স্পেসটা ভরাট করে। এবার স্পেস ভরাট করতে গেলে একটা তোমার লেটার এত বড় বড়, স্যার এনান এই যে টুডে, স্যারও খুব সহজেই এত ধাবড়াটা দিয়ে দেবে, নে এনে টু নে, কেমন লাগে দেখ, জানো স্যার এইটুকুনি। আর হ্যাঁ, লেখার মধ্যে
দুটো লাইন তুমি লিখছো, একটা মিনিমাম স্পেস দেবে রাইটিং লেখার সময়। তুমি স্যার বলেছে স্পেস দিতে, তুমি এখানে লিখলি স্পেস এখানে একটা, স্যার মাঝে আপনার জন্য জায়গা লিখছি স্যার। অন্যান্য পরীক্ষার খাতাতেও একটু লক্ষ্য করবে তোমরা, অনেক সময় তোমরা এই পাশের জায়গাটা, যেই পাশে স্যাররা মার্কস দেয় সেই পাশের জায়গাটা কিন্তু মানে একটু সুন্দর করে জায়গা রাখবে বেশি, মিনিমাম দুটো পেন বা দুটো পেন্সিল জায়গা রাখবে, কারণ স্যার কিন্তু জায়গাটায় মার্কস দেবে। নিচেও জায়গা রাখতে বলা হচ্ছে, কেন? স্যার টোটাল মার্কসটা এখানে লেখে। এবং ওপরেও জায়গা রাখবে, ওপরেও তুমি কিন্তু জায়গা, তাহলে স্যার লেখো কবে? তুমি এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা আবার এরকম করে বেটে মাঝখানে লিখতে যেও না, ঠিক আছে? তো এই যে জায়গাটা তুমি পাচ্ছ সেই জায়গাটাকে লিখবে, কারণ জায়গা ছাড়তে বলা হচ্ছে নাটক করার জন্য নয়, জায়গা ছাড়তে বলা হচ্ছে যাতে করে তুমি স্যারকে নাম্বারটুকু বসাতে পারো। স্যার একটু পাবোই না, নাম্বারটা কি বসাবে না, ব্যাপারটা সেটা নয়। ব্যাপার হচ্ছে তোমার যেটা প্রসেস বা নিয়ম তুমি সেটা ফলো করবে। তা পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। আর যারা তোমরা ক্লাসেস করছো, অনলাইন ক্লাসেস করছো বা নতুন সেশনে ভর্তি হবে, তুমি কিন্তু এখন থেকে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে। তো আর হ্যাঁ, একটু মেসেজ করে কিন্তু ওয়েট করো। হ্যাঁ, স্যার রিপ্লাই দিচ্ছেন, হ্যালো স্যার, হেল্পলাইন নাম্বারে ফোন করে বসলে তুরন্ত একটু ওয়েট করবে, কারণ বহু ছেলেমেয়েরা ভর্তি প্রক্রিয়ায় থাকে, তো একটু ব্যস্ততার মধ্যেই সবাই থাকে বা প্রসেসে, তোমাকে 24 ঘন্টার মধ্যেই ঠিক রিপ্লাই দিয়ে দেবে। আর 9 ভালো হবে, তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক প্রস্তুতিটা কিন্তু শুরু করতে হবে এবং খুব ভালো করে। ভালো থেকে।